নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। যারা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন, যারা পরে এসে জুড়েছেন বা যারা এখনও বর্তমানে আমাদের সঙ্গে জুড়ছেন, তাদের প্রত্যেককে এক রাশ ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ নিবেদন। জানেন তো, আজ এই মুহূর্তটা আমার জন্য একটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ আমার অনুভূতি ও চিন্তার প্রতিফলন এই গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথমবারের জন্য এই উদ্যোগটি নেওয়া কিন্তু অনেকটা সাহসের বিষয়। তাই যদি আমার লেখনীতে কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে আমাকে মাফ করবেন। আমি আপনাদের সমালোচনা এবং মতামতকে যথাসম্ভব গুরুত্ব দিতে চাই, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। গল্পটি শোনার সময় দয়া করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। তবে হ্যাঁ, আজকের গল্পের শেষে কিন্তু আমাদের গত এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন, যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন, আমি তাদের মধ্যে থেকে বেশ কয়েকটি নাম অ্যানাউন্সমেন্ট করব। তাই গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর হ্যাঁ, আজকের গল্পের মধ্যে আপনার নামটিও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকে যারা আমাদের গল্প নিয়মিত শুনছেন, তাদের নাম আমি আগামী এপিসোডে আবার অ্যানাউন্স করব। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন গ্রাম বাংলার ভূতের গল্প লাল বেনারসিতে মরা বউ। গল্প পাঠে এবং বেশ কয়েকটি পুরুষ চরিত্রে আমি থাকছি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে তনুশ্রী, শ্রেয়সী, সঙ্গীতা, সুপমা এবং জগন্নাথ। শুরু হচ্ছে লাল বেনারসিতে মরা বউ। জমিদার বাড়িটাকে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো এক রাজপ্রাসাদ। এই গ্রামীণ প্রান্তে এরকম বাড়ি খুব একটা কমই দেখা যায়। লাল ইটের বিশাল অট্টালিকাটি পুরনো হলেও তার রূপ ও মাধুর্য এতটুকুও কমেনি। আজ বাড়িটি অন্যরকমভাবে সেজে উঠেছে, কারণ আজ এই বাড়ির মালিক জমিদার কৃষ্ণচন্দ্র রায়ের একমাত্র কন্যা সারদার বিয়ে। আকাশে কিছুটা মেঘের আনাগোনা থাকলেও সানায়ের সুর যেন সমস্ত দুশ্চিন্তা ভুলিয়ে দিচ্ছে। বাড়ির উঠোন জুড়ে ব্যস্ততার কমতি নেই। বাঁশের তৈরি তোরণে ফুল আর রঙিন কাপড় দিয়ে শুভ বিবাহ লেখা হয়েছে। বিশাল প্যান্ডেলের উঠোনের মাঝখানে স্থাপন করা হয়েছে অতিথিদের জন্য সুসজ্জিত আসন। সঙ্গে ঝাড়বাতি আর মাটির প্রদীপে বাড়িটির প্রতিটি কোণা আলোকিত। সন্ধ্যায় যখন প্রদীপগুলো জ্বালানো হলো, তখন পুরো জমিদার বাড়ি যেন কোনো রাজমহলে পরিণত হলো। অন্দরমহলে আরও বেশি উত্তেজনা। গৃহস্থলীর বউ মেয়েরা উজ্জ্বল রঙের শাড়ি পরে রান্নার কাজে মগ্ন। বড় হাঁড়িতে পোলাওয়ের সুগন্ধ মশলার ঘ্রাণ মিশে গেছে। একপাশে মিষ্টির পাহাড় জমেছে, গজা, রসগোল্লা, সন্দেশ আর নারকেলের মোদক। পোলাও আর মাংসের ঝোল রান্নার তদারকি করছেন জমিদারের স্ত্রী নিজে। রান্নাঘরের চারিদিকে মশলার গন্ধ, সঙ্গে রাঁধুনিদের হাঁকডাক আর শাঁখের শব্দ মিলে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করেছে। উঠোনের কোণে বসে রয়েছেন সানাই বাজনাদাররা। তাদের সুর শুধু বাড়ি নয়, আশেপাশের পুরো গ্রামটাকে যেন ভরিয়ে তুলেছে। অতিথিরা এক এক করে বাড়িতে আসতে শুরু করেছে। নারীরা উলুধ্বনি দিচ্ছে, পুরুষেরা জমিদারের অতিথি পরায়ণতায় মুগ্ধ হয়ে হাসি মুখে গল্প করছে। আরে আসুন আসুন, আপনি আপনার জন্যই তো বসেছিলাম। আর বলেন কেন, বাড়িটির প্রতিটি কোণ যেন আনন্দে ভরে গেছে। অন্দরমহলের এক কক্ষে বসে আছে সারদা। সোনার জরির কাজ করা লাল বেনারসি শাড়ি আর ভারী গয়নায় তাকে যেন দেবীর মতো দেখাচ্ছে। তার চারপাশে মেয়েরা দাঁড়িয়ে তাকে সাজিয়ে তুলছে। তবুও সারদার মুখে যেন এক ধরনের চিন্তার ছাপ। সে জানে না কেন তার মনে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে।
এ বাড়িতে জন্ম থেকে বড় হয়ে উঠলেও আজ এ বাড়ি থেকে বিদায় নিতে হবে, এই ভাবনাই হয়তো তার চোখে মেঘ জমিয়েছে। তবুও বাতাসে কিছু একটা যেন অদ্ভুত শীতলতা। হঠাৎ হাওয়ার ঝাপটায় ঝাড়বাতির কয়েকটা প্রদীপ নিভে যায়। এক মুহূর্তের জন্য অতিথিদের কেউ কেউ চমকে ওঠে, কিন্তু জমিদার বাড়ির কর্মচারীরা দ্রুত সেগুলো আবার জ্বালিয়ে দেয়। কেউ কিচ্ছু বলে না, কেউ কিচ্ছু ভাবে না। আরে নরহরি, হাওয়ায় দেখ এগুলো নিভে গেল রে। আরে জ্বালিয়ে দে মোমবাতিগুলো। তবে বাড়ির পুরনো দেওয়ালগুলো যেন আজ আরো বেশি জীবন্ত হয়ে উঠেছে। তারাও কি সাক্ষী হতে চায় এই আনন্দ ঘন মুহূর্তের, নাকি তাদের কোনো অজানা রহস্য উন্মোচিত হতে চলেছে? জমিদার বাড়িতে রাত এখনো অনেক বাকি, আর এই রাতেই হয়তো শুরুর অপেক্ষায় আছে এক ভয়ঙ্কর গল্প, যেটা অতীতের কুয়াশায় ঢাকা পড়েছিল এতদিন। জমিদার কৃষ্ণচন্দ্র রায় প্যান্ডেলের কাছেই দাঁড়িয়েছিলেন, এক হাতে লাঠি, অন্য হাতে তালপাতার পাখা। তিনি কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন। আহা বীরেশ, ওইদিকে ফুলের মালাটা কি ঠিক মতো লাগানো হয়নি নাকি? আরে প্যান্ডেলের বাঁ দিকটা একদম ফাঁকা দেখাচ্ছে যে। বিয়ে বাড়ি কি এরকম ফাঁকা ফাঁকা দেখাবে? আর দিনু, বরযাত্রীদের বসার জায়গায় পাটের নতুন আসন পেতে দিয়েছ তো? জি বাবু, সব নতুন পাটি, তোষক আর মাদুর রাখা আছে, কোনো কমতি রাখিনি। যেন সব ঝকঝকে থাকে। আর অতিথিদের চা তামাকের ব্যবস্থা কেমন হলো? বড্ড অমায়িক লোকজন আসছে, একটুও যেন আপ্যায়নে খুঁত না থাকে। বীরেশ বলল, বাবু, চাওয়ালাদের বাড়ি থেকে তামাক পাতাও এনে রেখেছি, গোপাল কাকা সেই দিকটা দেখছেন। জমিদার মশাই একটু রাগ নিয়ে বললেন, গোপাল আবার কি দেখবে? তার তো নিজের হাঁটুর ব্যথা নিয়েই বেশি মাথা ব্যস্ত। আর তুই নিজে গিয়ে দেখবি যা। কথা শেষ করে তিনি ঘুরে রান্নাঘরের দিকে যান। অন্দরমহলে জমিদার গিন্নি শ্রীমতী প্রতিমা দেবী ভীষণভাবে ব্যস্ত। রান্নাঘরের পাশে শ্রীমতী প্রতিমা দেবী দাঁড়িয়ে আছেন। তিনি পরপর কাজের মেয়েদের নির্দেশ দিচ্ছেন। তার হাতে ছোট লাঠি, যেটি দিয়ে মাঝে মাঝে ঠুকে নির্দেশ দিচ্ছেন। হাড়ির ঢাকনা ঠিক করে রাখো, এত ঘি দিয়ে রান্না হচ্ছে। পোলাও যদি বারান্দায় পড়ে তাহলে আর লজ্জার শেষ থাকবে না। আর হ্যাঁ, ওই বড় হাড়ির পাশে এত ধোয়া হচ্ছে কেন গো? মা, কাঠে একটু বেশি আগুন লেগে গেছিল। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ গো গিন্নি, তোমার মেয়ের ওইদিকে কত দূর কি সাজানো হলো গো? বিয়ের লগ্ন যে আসন্ন, বরপক্ষ এক্ষুনি ঢুকে যাবে। ওই যে মেয়েগুলো কত ঢিকির ঢিকির করে সাজাচ্ছে। কতবার করে বললুম একটু তাড়াতাড়ি কর রে বাবারা, হাত চালা। কিন্তু আমার কথা কানেই তুলছে না ওরা। ওরা হাসাহাসি আর নিজেদের কথা নিয়েই ব্যস্ত। জমিদার বাড়ির একটি সজ্জিত কক্ষে বসে আছে সারদা। তার চারপাশে বিয়ের সাজগোজ চলছে। মাটির প্রদীপের হলুদ আলো তার মুখে পড়ে তাকে যেন আরো মায়াবী করে তুলেছে। লাল বেনারসি শাড়ি, যার প্রতিটি ভাঁজে সোনার জরির কাজ করা, কপালে বড় সিঁদুরি টিপ, মাথায় সোনার মুকুট আর গলায় ভারী সোনার গয়না। এই সাজে যেন মনে হচ্ছে স্বর্গলোক থেকে কোনো দেবীর আগমন ঘটেছে এই ধরনীর বুকে। তার দুই হাত ভর্তি শাখাপলা, মেহেন্দি লাগানো নকশা করা আঙুল আর নূপুর পরা পায়ে এক অদ্ভুত রূপের ঝলক। বসার ভঙ্গিতে একটা ভারী অনিশ্চয়তা আছে। সারদা আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে, কিন্তু তার চোখে যেন আনন্দের ঝিলিক নেই। সাজানোর জন্য আশেপাশে দাঁড়ানো বোন আর মেয়েরা তার মুখের প্রশংসায় মগ্ন। কেউ বলছে, এত সুন্দর লাগছে সারদা, তোমাকে দেখে তো বর একদম ঘোরের মধ্যে পড়ে যাবে। আবার কেউ কানের দুল সামলে দিয়ে বলছে, মাথার উপর ফুলগুলো ঠিক করে বসাও, যেন মুকুটের সাথে ঠিকঠাক মানায়। তবুও সারদার মুখের হাসি যেন চাপা। তার মনের গভীরে অজানা এক অনুভূতি দোলা দিচ্ছে।
যেন এই সাজগোজের পিছনে লুকিয়ে আছে এক অজানা অস্তিত্ব। এক ঝলক ঠান্ডা বাতাস তার খোলা শাড়ির আঁচল উড়িয়ে দিলেও অন্যরা তা খেয়াল করল না। তবে সারদার শরীরে রোমকূপে কাঁপন বয়ে যায়, কেমন যেন অদ্ভুত একটা শীতলতা। সে চুপচাপ বসে আছে, মনে হচ্ছে তার কণ্ঠস্বর কোথাও আটকে গেছে। চারপাশে এত আলো, এত আনন্দ, তবু তার মনে হচ্ছে যেন কিছু একটা ঠিক নয়। এই আনন্দ মুখর পরিবেশের ভেতরে যেন লুকিয়ে আছে কিছু অজানা। কিন্তু এই অস্বস্তি তাকে ছাড়ছে না। কেউ তার মনের এই টানাপোড়ন বোঝার সুযোগ পায়নি। সবাই তাকে সাজানোর ব্যস্ততায় মগ্ন। সারদা নিজেই জানে না এই অনুভূতির কারণ কি। তার মনে হচ্ছে ঘরের দেওয়ালের মধ্যে থেকে কেউ যেন তাকে দেখছে। একবার সে আর চোখে ঘরের কোণার দিকে তাকায়, কিন্তু না, সেখানে তো কিছু নেই, শুধু একটুখানি অন্ধকার। সে নিজেই বোঝানোর চেষ্টা করে এটা তার মনের ভুল, কিন্তু তার মন যেন সাড়া দিতে চায় না। চারপাশের কোলাহলে চাপা পড়ে যায় তার এই অনুভূতি। তার মুখে একটা চাপা হাসি, তবে সেটা যেন ওই অলংকারের মতোই জোর করে পড়ানো। কিন্তু তার মনে সেই অদ্ভুত অস্বস্তি যা কাউকে বলা সম্ভব নয়। জমিদার বাড়ির প্রধান দরজার সামনে কোলাহল তখন তুঙ্গে। দূরের গ্রামের বিখ্যাত জমিদার রাজনারায়ণ মুখার্জির একমাত্র পুত্র অরিন্দমের সঙ্গে সারদার বিবাহ। অরিন্দমকে নিয়ে ইতিমধ্যে গ্রামে অনেক কথা হয়ে গেছে। তিনি সুপুরুষ, বিদ্বান এবং অত্যন্ত ধীর স্থির প্রকৃতির। তার সঙ্গে সারদার বিবাহ স্থির হওয়ার পর থেকেই আশেপাশের গ্রামে এ নিয়ে আলোচনার খামতি নেই। একের পর এক গরুর গাড়ি জমিদার বাড়ির দোরগোড়ায় এসে থামে। মাটির রাস্তা জুড়ে ধুলো উঠতে থাকে। উজ্জ্বল রঙের পোশাক আর গায়ে চাদর পরা বরযাত্রীদের মধ্যে একটা বর্ণাঢ্য দৃশ্য। গাড়িগুলোতে শোভা পাচ্ছে রঙিন কাপড়, মালা আর সুগন্ধি ফুল। বরযাত্রীর লোকেরা ধুতি, পাঞ্জাবি আর রেশমি চাদরে নিজেদের মুড়ে যেন জমিদারির সম্মান বহন করে এনেছে। অরিন্দম গরুর গাড়ির সামনের দিকে আসনে বসে আছেন। তার পরনে হালকা সোনালি পাড়ের ধুতি, গায়ে জড়ানো জড়ি বসানো রেশমি চাদর, মাথায় মুকুটের মতো গুছিয়ে বাঁধা একটা পাগড়ি। তার মুখে মিষ্টি হাসি আর চোখের উজ্জ্বলতা দেখে বোঝা যায় তিনি এই বিয়ে নিয়ে খুবই আনন্দিত। জমিদার কৃষ্ণচন্দ্র নিজে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তার মুখে গর্ব আর তৃপ্তি, যেন সমস্ত আয়োজনের ক্লান্তি মুছে গেছে। দুই পরিবারের এই মিলনের মুহূর্তে একদিকে জাঁকজমক, কিন্তু অন্যদিকে একটা অদ্ভুত উত্তেজনা। সারদার ঘরে এই খবর পৌঁছে গেছে যে বরযাত্রীরা চলে এসেছে। তার ছোট বোন ঘরে দৌড়ে এসে বলল, দিদি, তোমার বর এসে গেছে, কি সুন্দর দেখতে। সারদা চুপচাপ বসে থাকে। তার মুখে এক চিলতে হাসি খেলে যায়, কিন্তু সেই অস্বস্তির ছায়াটা যেন এখনো তার চোখে লেগে আছে। বিয়ের লগ্ন উপস্থিত। জমিদার বাড়ির আঙিনায় বিবাহ মণ্ডপে সারদা আর অরিন্দম বসে আছে। চারিদিকে আতর আর ফুলের গন্ধ মিশে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে। পুরোহিত উচ্চস্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। ঘৃতাহুতি দিয়ে অগ্নি প্রজ্বলিত হয়েছে। শাস্ত্র অনুযায়ী বেদ মন্ত্রের সুর মণ্ডপে ছড়িয়ে পড়েছে। অগ্নিশ্চেতি প্রথমং ব্রহ্মণস্য পতি ভবতি অগ্নিয়ং ব্রহ্মচারিণং দদামি অগ্নিস্বস্তি দদাতু। মন্ত্রপাঠের ধ্বনি, মণ্ডপের ধূপের গন্ধ আর আগুনের শিখার ঝলকানি মিলিয়ে এক পবিত্র পরিবেশ। অতিথিদের মুখে আনন্দের হাসি, কেউ কেউ গুঞ্জনে মগ্ন, তবে সারদার মুখে সেই প্রশান্তি নেই। তার সারা শরীরে যেন কোনো অদৃশ্য শীতল স্রোত বয়ে যাচ্ছে। মন্ত্রের প্রতিটি শব্দ তার কানে কেমন যেন ভারী শোনাচ্ছে। তার চারপাশে লোকজনের ব্যস্ততা, হাসির আওয়াজ, এমনকি সানায়ের সুরও তাকে স্বাভাবিক রাখতে পারছে না।
লাল বেনারসি শাড়িতে তাকে অপূর্ব দেখাচ্ছে। তবে তার মনে হচ্ছে এই শাড়িটি যেন কোনো সাধারণ শাড়ি নয়। যতবার সে শাড়ির আঁচলে হাত রাখছে তার মনে হচ্ছে এটা যেন এক রক্তমাখা থান কাপড়ের টুকরো। এই অনুভূতি তাকে ক্রমশ অস্থির করে তুলছে। সে বারবার নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে এটা এটা তার মনের ভুল, কিন্তু সেই অনুভূতি, সেই শীতল প্রবাহ যেন তার প্রতিটি রোমকূপে কাঁপন ধরিয়ে দিচ্ছে। তার ঘাড়ের পেছন দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। তার মনে হয় কেউ যেন তার খুব কাছে দাঁড়িয়ে আছে। সে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখে, কিন্তু আশেপাশে শুধুই চেনা মুখ। সঙ্গে তাদের হাসি আর আনন্দের মধ্যে সেই উপস্থিতিটা খুঁজে পাওয়া অসম্ভব। তবুও সারদার মন মানতে চায় না। তার বুক ধুকপুক করছে, গলার কাছে যেন শব্দ আটকে গেছে। তার হাতের তালু ঘেমে উঠেছে। মন্ত্রোচ্চারণের প্রতিধ্বনি তার ভেতরে যেন আরো বেশি আতঙ্ক সৃষ্টি করেছে। সারদা মনে মনে ভাবে, এই শাড়িটা পরার পর থেকেই কেন জানি না এই অনুভূতি হচ্ছে, যেন কেউ আমাকে ঘিরে রেখেছে। কিছু একটা ঠিক নয়, এই পরিবেশে কিছু একটা লুকিয়ে আছে। কিন্তু কি, আমি কেন বুঝতে পারছি না। মন্ত্রপাঠ চলতে থাকে। অগ্নিসাক্ষী রেখে তার হাত অরিন্দমের হাতে রাখা। লোকজন উচ্ছ্বাসিত কণ্ঠে আশীর্বাদ জানায়, কিন্তু সারদার মন তখন অন্য এক জগতে। তার চোখে জল এসে যায়, কিন্তু তা বিয়ের আনন্দের জন্য নয়। এক অজানা আতঙ্ক তাকে পেয়ে বসেছে, যার কোনো ব্যাখ্যা সে নিজেও জানে না। জমিদার বাড়ির উঠোনে জমায়েত হয়েছে সবাই। সারদা তার পিতামাতার সামনে দাঁড়িয়ে আছে। চোখে জল টলমল করছে, কিন্তু মুখে কোনো কথা নেই। জমিদার মশাই তার একমাত্র আদরের কন্যার মাথায় হাত রাখলেন। তার চোখেও জল, যা তিনি লুকোনোর চেষ্টা করছেন। জমিদার গিন্নি সারদাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। এবার তুই অন্যের ঘরকে আপন করে নে মা, সব সময় ভালো থাকিস। বাড়ির সখীরা সারদার চারপাশে দাঁড়িয়ে, কেউ শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে, কেউ নীরবে দাঁড়িয়ে আছে। মেয়েদের এই চোখের জল যেন বিদায়ের প্রতীক। ছোটবেলার খেলাধুলা, আড্ডা আর মা বাবার ভালোবাসা সবকিছুই এখন স্মৃতির অংশ হতে চলেছে। ওদিকে গরুর গাড়ি প্রস্তুত। অরিন্দম অপেক্ষা করছে। সারদাকে ধীরে ধীরে এগিয়ে দেওয়া হচ্ছে। গাড়িতে ওঠার সময় সারদা একবার পেছনে ফিরে তাকায়। পিতৃ গৃহের চেনা উঠোন, দরজা, জানলাগুলো যেন সব বিদায়ের সাক্ষী হয়ে গেছে। সারদার চোখের কোণে জমে থাকা জল ঠিকরে পড়ে। গাড়ির চাকা ঘুরতে শুরু করে। সবাই মিলে তাকে বিদায় জানায়। জমিদার বাড়ির আঙিনা এক নিস্তব্ধ দুঃখে মোড়া। জমিদার মশাই আকাশের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে নিজের মনের ভার লাঘব করার চেষ্টা করছেন। গিন্নি দরজার সামনে দাঁড়িয়ে আছেন চুপচাপ। সারদার ছেলেবেলার প্রতিটি স্মৃতি যেন তাদের মনের সামনে ভেসে উঠছে। বিদায় মুহূর্তের এই ব্যথা যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে। বিয়ের কয়েকদিন পর থেকেই সারদার আচরণ যেন কেমন বদলে যেতে শুরু করল। শারীরিকভাবে সে আগে যেমন ছিল এখন আর তেমনটা নেই।
তার একসময়ের দীপ্ত চেহারাটা আজ শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলো, মুখে এক অস্বাভাবিক শুষ্কতার ছাপ। জমিদার বাড়ির বড় মেয়ে, এখন মহাশয় অরিন্দমের স্ত্রী। তার এই পরিবর্তন দেখে বাড়ির সবাই একটু বিস্মিত হলেও কিছু বলতে সাহস পায় না। তবে অরিন্দমের মন গভীর চিন্তায় নিমগ্ন। তিনি যেন আগেই আঁচ করতে পেরেছিলেন কিছু একটা ঠিক নেই। শারদার এই পাগলামি শুরু হয় তার বিয়ের লাল বেনারসি শাড়ি থেকে। মাঝে মধ্যেই হঠাৎ তার সেই শাড়িটা যেন পরতে ইচ্ছে করে। সে আলমারির সামনে দাঁড়িয়ে শাড়িটা বের করে আনতে গিয়ে অবসন্নভাবে হাসে। কখনো মাঝরাতে ঘুম থেকে উঠে অরিন্দমের পাশে বসে থাকে সেই শাড়ি পরে। চুপচাপ বিড়বিড় করে কিছু বলে, কিন্তু এত অস্পষ্ট কথা যে বোঝা যায় না। একদিন দুপুরে অরিন্দম ছাদের দিকে উঠে দেখতে পান শারদা তিনতলার ছাদে লাল শাড়ির আঁচলটা নিচে ঝুলিয়ে ঝুলিয়ে খেলছে। মুখে অদ্ভুত এক হাসি, চোখে এক রাশ ফাঁকা দৃষ্টি। তিনি দ্রুত তাকে ডাকেন। শারদা, তুমি কি করছো? শারদা ধীরে ধীরে ঘুরে তাকায়। তার মুখে এক নিস্তব্ধ, প্রায় অলৌকিক শূন্যতা। সে বলে, আমি কিছু করছিলাম না অরিন্দম। আরেকদিন দুপুরে তাকে আয়নার সামনে দেখা যায়। লাল বেনারসিটা পরে আয়নার মধ্যে গভীর মনোযোগে কিছু লিখছে। আয়নার কাছে আঙুল বুলিয়ে তার চেহারার প্রতিফলনের সঙ্গে যেন কথা বলছে। হঠাৎ যেন আয়না থেকে রক্তের মতো লাল তরল গড়িয়ে পড়ল, আর তারপর যেন তার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অভিশাপ, ঘোর অভিশাপ। অরিন্দম আর থাকতে পারে না। সেদিন রাতে শারদাকে বিছানায় বসিয়ে তিনি জিজ্ঞাসা করেন, শারদা, তোমার কি কিছু সমস্যা হচ্ছে? এভাবে চললে যে তোমার শরীর ভেঙে পড়বে। তুমি কেমন যেন বদলে যাচ্ছ। বলো বলো আমায়, তোমার ভেতরে কি চলছে? শারদা মুখ নামিয়ে থাকে, কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার তো কিছু হয়নি, শুধু মাঝে মাঝে কেমন যেন ঘুম পেয়ে যায়। তারপর মনে হয় আমি স্বপ্ন দেখছি। ঘুম থেকে উঠে দেখি আমি কোথায় আছি ঠিক মনে থাকে না। হয়তো শরীর দুর্বল, তাই এমন হচ্ছে। অরিন্দমের মুখের উদ্বেগের রেখা আরো গভীর হয়। তিনি বুঝতে পারেন বিষয়টা এত সহজ নয়, কিন্তু শারদার সজল চোখ আর ক্লান্ত হাসির মুখটা দেখে কিছু বলতে পারেন না। তার মনে হয় এই রহস্যময় পরিবর্তনের মূলে আছে কিছু ভয়ঙ্কর। রাত সেদিন অনেক গভীর। অরিন্দম ভিন্ন গাঁ থেকে কিছু কাজ সেরে বাড়ি ফিরলেন। ভিতরে ঢুকে তিনি দেখলেন শারদা খাওয়ার ব্যবস্থা করছে। অরিন্দম বুঝল তার আসার উপস্থিতি শারদা আগে থেকেই টের পেয়ে গেছে। রাত হয়েছে, বাড়ির অন্যান্য সদস্যরা যে যার মতো খেয়ে ঘুমিয়ে পড়েছে। মৃদু হাসি হেসে অরিন্দম বলল, তা তুমি এখনো জেগে আছো? তোমার অপেক্ষায় ছিলাম। আজ আমি নিজে রান্না করেছি যে। টেবিলে খাওয়ার আয়োজন চলল। কচি পাঠার ঝোল, পাট শাকের বড়া, সর্ষে ইলিশ, সবকিছুতেই বাঙালি আনা মিশে আছে। শারদা প্রতিটি পদ নিজে পরিবেশন করছে।
অরিন্দম খেতে খেতে বলল, তোমার হাতের রান্নার স্বাদই আলাদা সারদা, সত্যি অপূর্ব হয়েছে। কোথায় শিখলে এত সুন্দর রান্না? সারদা হালকা হাসি হেসে তার থালায় আরও একটু মাংস তুলে দিল। এমন সময় অরিন্দমের নজর গেল সারদার পায়ের দিকে। তার বাঁ পায়ে কাপড় বাঁধা, কাপড়ে রক্তের শুকনো দাগ স্পষ্ট। এ কি, তোমার পায়ে কি হয়েছে সারদা? উদ্বেগ প্রকাশ করেন তিনি। সারদা দ্রুত পাটা সরিয়ে ঘোমটা আরেকটু নামিয়ে হাসি মুখে বলে, ও তেমন কিছু না, উঠোনে আচার রোদে দিতে গিয়েছিলাম, ভাঙা কাছে পা লেগে বুড়ো আঙুলটা কেটে গেছে, এমনিতেই শুকিয়ে যাবে, ভাবলাম বেশি কিছু করার দরকার নেই। অরিন্দম এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সারদার স্বাভাবিক আচরণে তার প্রশ্নগুলো যেন কোথাও আটকে যায়। চুপচাপ খেতে থাকে অরিন্দম, কিন্তু খাওয়া চলাকালীন হঠাৎ একটি মাংসের টুকরো তোলার পর অরিন্দম মুহূর্তের জন্য থমকে যায়। তার চোখ স্থির হয়ে যায় সেই টুকরোটির দিকে তাকিয়ে। এটি দেখতে আর 5টা মাংসের টুকরোর মতো নয়, এটি দেখতে ঠিক যেন একটা প্রাপ্তবয়স্ক মানুষের পায়ের বুড়ো আঙুলের মতো। একটা সেদ্ধ হওয়া মাংস, ত্বকের নিচে লালচে সাদা রং, আর নখের জায়গাটা দেখে বোঝা যায় টুকরোটা সেদ্ধ হওয়ার সময় নখটা উঠে গেছে। অরিন্দমের গলা শুকিয়ে আসে, তার চোখ বড় বড় হয়ে ওঠে। আতঙ্কে এটা কি বলে ওঠে সে। তার কণ্ঠে ভয় আর অবিশ্বাসের কম্পন বিদ্যুৎ গতিতে তার মাথায় কয়েকটা চিন্তার ঝড় খুব অল্পক্ষণেই বয়ে চলে যায়। ওদিকে সারদার পায়ের আঙুলে বাঁধা সেই রক্তাক্ত কাপড়, আর এখন এই মাংসের টুকরো। তার মস্তিষ্ক যেন সেই দুটি দৃশ্যকে মনের অন্তরালে কোনো এক কোণে বারবার মিলিয়ে দেখছে। আর কথাগুলো চিন্তা করার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ঘৃণায় বুকের ভিতর থেকে খাবারগুলো গলা দিয়ে উঠে আসতে চায়। গলা থেকে একটা অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে আসে। থালা থেকে মাংসের টুকরোটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে সে, কিন্তু চোখ যেন কিছুতেই সরাতে পারছে না। মনে হচ্ছে যেন সেই মাংসের টুকরোটা তাকিয়ে আছে তার দিকে, উপহাস করছে। অরিন্দমের হাত নিজের অজান্তেই কেঁপে উঠল। সারদা, সারদা, এটা 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 কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সারদা, বলো বলো সারদা, বলো। তার কণ্ঠস্বর আরো চিৎকারের রূপ নেয়, কিন্তু তার সামনে বসে থাকা সারদা তখনও হাসি মুখে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে এক রহস্যময় ছায়া, যেন অরিন্দমকে আতঙ্কিত দেখে আনন্দ পাচ্ছে সে। অরিন্দম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। সারদা তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু এ যেন সেই পরিচিত সারদা নয়। তার মাথার এলোমেলো খোলা চুলগুলো মুখের ওপর পড়েছে, সেই চুলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে যেন দুটি জ্বলন্ত চোখ, দৃঢ়, শীতল আর অস্বাভাবিকভাবে চকচকে। সেই চোখ দুটো যেন কোনো অদৃশ্য আগুনে জ্বলছে, যা তার চারপাশের পরিবেশকে স্তব্ধ করে দিচ্ছে। সারদার মুখ থেকে একটা চাপা গুঞ্জনের মতো শব্দ বেরিয়ে আসছে, যা শোনার সঙ্গে সঙ্গে অরিন্দমের সারা শরীর শিউরে ওঠে। তার এক হাত ধীরে ধীরে মুখের কাছে উঠল, তারপর আঙুলের নখ দাঁতে কাটতে কাটতে সে এক ব্যঙ্গাত্মক হাসি হাসল। সেই হাসি আর 5টা মানুষের হাসির মতো নয়, এক অসম্ভব রকমের বিকৃত হাসি, যা কোনো অমানসিক শক্তির ছাপ বহন করে। আর ঠোঁটের কোণে যেন এক ফোঁটা লালা জমে আছে, আর সেই হাসি যেন গভীর অন্ধকার থেকে উঠে আসা কোনো অভিশপ্ত আত্মার দান। অরিন্দমের গলা দিয়ে কোনো শব্দ বেরোতে চায় না, তার দৃষ্টি সারদার চোখে আটকে গেছে যেন চুম্বকের মতো। সেই চোখ তাকে টেনে নিচ্ছে এক অজানা অন্ধকারে। সারদার স্থূল দেহের ভেতরে যেন কোনো সূক্ষ্ম অথচ প্রভাবশালী শক্তি প্রবেশ করেছে। তার ভঙ্গি, তার দৃষ্টি, তার হাসি সবকিছু মিলে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। সারদা, সারদা।
অরিন্দম কোনো রকমে ফিসফিস করে বলে ওঠে। তার গলা কাঁপছে, শরীর জমে গেছে ভয়ে। কিন্তু সারদা যেন কিছুই শুনতে পায় না। সে তার আঙুলের নখ দাঁতে চিবোতে চিবোতে আচমকাই থেমে যায়। তার চোখ দুটি আরো গভীর হয়ে যায়, মুখে এক অদ্ভুত অশুভ সন্তুষ্টির ছাপ। হঠাৎ সারদা মাথা উঁচু করে একটা লম্বা শ্বাস টানে, তারপর নিচু স্বরে বলে, তুমি কি ভেবেছিলে আমি এমনিতেই ফিরে এসেছি অরিন্দম? এই দেহ আমার নয়, আমি শুধু ধার নিয়েছি, শুধু একটু সময়ের জন্য। তার কণ্ঠস্বর ভয়ানক। সেই কণ্ঠে কোনো মাধুর্য নেই, যেন কুয়াশাচ্ছন্ন রাতে শোনা কোনো ভৌতিক সুর। চারপাশের বাতাস ভারী হয়ে আসলো। বাড়ির আলো যেন হঠাৎই ম্লান হয়ে যায়। অরিন্দম উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পায়ের তলার মাটি যেন শক্ত নয়। সারদার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হয় কোনো গভীর খাদে সে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ঘরের কোণ থেকে হাওয়ার একটা ঠান্ডা ঝাপটা এসে পড়ে। সারদা হাত ধীরে ধীরে সামনে বাড়াতে থাকে, যেন সে অরিন্দমের প্রাণবায়ু স্পর্শ করতে চাইছে। সেই মুহূর্তে অরিন্দম অনুভব করে সে হয়তো এই মুহূর্তে সবকিছু হারাবে, তার দেহ, মন আর তার জীবনের শ্বাস। রাত তখন গভীর, চারিদিকে থমথমে নিস্তব্ধতা। জমিদার বাড়ির আশপাশে গ্রামের পরিবেশ কেমন যেন মৃতপ্রায়। কেবল পেছনের জঙ্গল থেকে মাঝে মাঝে ভেসে আসে ঝিঁঝি পোকার ডাক। তখন আকাশে মেঘের দল ভিড় করেছে। চাঁদের আলো মেঘের আড়ালে থেকে মাঝে মাঝে ক্ষীণ হয়ে ঝলক দিচ্ছে। বাড়ির উঠোনে রাখা প্রদীপগুলো নিভে গেছে অনেক আগেই। গভীর রাতের এমন পরিবেশে হঠাৎ করে ঘুম ভেঙে যায় অরিন্দমের। ঘুম ভাঙতেই সে তার পায়ের কাছে একটা চিটচিটে ঠান্ডা তরল পদার্থ অনুভব করে। ঘরের ভেতরের প্রদীপের শিখাটি বারবার কেঁপে উঠছে, ইন্ধন ফুরিয়ে আসছে বোধহয়। ঘরের মধ্যে এক অদ্ভুত আলো আঁধারি পরিবেশ সৃষ্টি হয়েছে, এক মায়াবী অথচ অস্বস্তিকর অনুভূতি। অরিন্দম ধীরে ধীরে উঠে বসে বিছানার উপর। তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। কি হয়েছিল রাতে খাবার সময়? কিভাবে সে এই ঘরে এলো আর বিছানায় শুয়ে পড়লই বা কখন? তার মাথায় সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আর চোখে সে একবার তাকালো সারদার দিকে, আর তৎক্ষণাৎ তার হৃদয় যেন থমকে গেল। সারদা বিয়ের সেই লাল বেনারসিটা পরে তার পাশেই শুয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। শাড়িতে জড়ানো তার দেহটি ভারী সুন্দর লাগছে, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে কোথাও যেন এক অশুভ ছায়া লুকিয়ে আছে। এমন সৌন্দর্য যা ভীষণ ভয়ঙ্কর, যা অন্ধকারের চেয়েও অনেক গুণ বেশি কালো। অরিন্দমের মনে হলো এই সৌন্দর্যের নিচে লুকিয়ে রয়েছে যেন কোনো এক অভিশপ্ত অধ্যায়, যেটা কোনো অশনির বার্তা বহন করে আনে। অরিন্দমের দৃষ্টি ধীরে ধীরে সরে যায় সারদার পায়ের দিকে, আর ঘরের এমন আলো আঁধারি পরিবেশে পর মুহূর্তেই সে যা দেখতে পায় তাতে তার শরীরের রক্ত নিমেষেই জল হয়ে যায়। বিছানা ভিজে যাচ্ছে, তরল পদার্থটা যেন থকথকে আর লালচে। ভালো করে দেখার জন্য একটু মাথাটা ঝুঁকিয়ে এগিয়ে যায় অরিন্দম। ওটা রক্ত, টাটকা রক্ত। রক্তের ধারা বয়ে আসছে সারদার পায়ের কাটা আঙুলের দিক থেকে। অরিন্দমের হাত পা কাঁপতে লাগলো। সে কাঁপা কাঁপা হাতে সারদার পায়ে বাঁধা রক্তমাখা কাপড়ের টুকরোটা খুলতে চেষ্টা করল। কাপড়টা সরাতেই যা দেখল তাতে তার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। সারদার পায়ের বুড়ো আঙুলটা গোড়া থেকে উপড়ে ফেলা হয়েছে, যেন কেউ অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে সেটা কেটে নিয়েছে। কাটা জায়গা থেকে
এখনো তাজা রক্ত ক্রমাগত গড়িয়ে পড়ছে বিছানার চারিদিকে। রক্ত রাঙা লাল বেনারসি শাড়ির সঙ্গে মিশে এক অদ্ভুত কালো লালচে রং ধারণ করেছে। তার মানে খেতে বসে তার পাতে মাংসের টুকরোর বদলে ওই বুড়ো আঙুলটা সারদারই ছিল। তবে সে কেন এমনটা করছে? এমন করে সে কিসের এত আনন্দ পাচ্ছে? এতটুকু যন্ত্রণার ছাপ তার মুখে নেই, কিন্তু কেন? আর বেশি কিছু ভাবতে পারল না অরিন্দম। গলা দিয়ে একটা অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু আর্তনাদটাও যেন গলার বাইরে বেরোতে অপারগ। মাথাটা ঘুরে উঠল, বুকের ভেতর কিছু একটা যেন চেপে বসছে। ঘরের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে। প্রদীপের শিখাটা হঠাৎ কেঁপে দপ করে জ্বলে উঠে আবার পর মুহূর্তে নিভে গেল। একটা কালো অন্ধকার গ্রাস করল সমগ্র ঘরটাকে। অরিন্দমের শরীর ধীরে ধীরে যেন আরো ভারী হয়ে উঠল। তার দেহ মন জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ আতঙ্ক। সে ক্রমাগত ডুবে যেতে থাকে এক অচেতনতার অন্ধকারে। সকালে রোদ জমিদার বাড়ির প্রাঙ্গণে আলোকিত হলেও অরিন্দমের মন জুড়ে যেন এক অদ্ভুত অন্ধকার। ঘুম থেকে উঠে প্রথমেই তার মনে পড়ল গত রাতের সেই বিভীষিকাময় মুহূর্তগুলো। তড়িঘড়ি বিছানা পরীক্ষা করে দেখল সবকিছুই স্বাভাবিক। রক্তের কোনো চিহ্ন নেই, শয্যা একেবারে শুকনো, কিন্তু তার পাশেই এলোমেলোভাবে পড়ে রয়েছে সেই লাল বেনারসিটা, যেটা সারদা রাতে পড়েছিল। ঠান্ডা একটা শিহরণ বয়ে যায় তার মেরুদণ্ড দিয়ে। ঘরে তাকিয়ে দেখে সারদা নেই, দরজাটা হাট করে খোলা। অরিন্দম কপালে হাত রাখল। না, আর চুপ করে থাকা সম্ভব নয়, কিছু একটা করতে হবে বলে নিজেই নিজেকে প্রবোধ দিল। বিছানা ছেড়ে উঠে দ্রুত তৈরি হয়ে সে জমিদারির কাজে মন দিল। আবার ওদিকে সারদা সকাল থেকে নিখোঁজ। প্রথমে ভাবল হয়তো বাড়ির ভেতরে কোথাও রয়েছে, কিন্তু বেলা বাড়তে থাকলেও সারদার কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়েটা গেল কোথায়? আর ওর পাটা অমন করে কেটে গেল। দাস দাসীদের একজন এগিয়ে এসে বলল, মহারাজ, সারাদিন দেখলাম বৌঠানকে কোথাও দেখি নাই, রান্নাঘরেও আসেন নাই। এতক্ষণে তো তিনি উঠানে বসে সবার সাথে কথা বলতেন। অরিন্দমের মুখটা কালো হয়ে গেল। সে ভাবতে লাগলো বিগত কয়েকদিন ধরে সারদার আচরণ, তার মধ্যে অদ্ভুত এক পরিবর্তন এসেছে। কখনো একদৃষ্টে আয়নার দিকে তাকিয়ে থাকে, তো কখনো নিজের চুল টেনে ছেড়ে। মাঝে মধ্যে দাঁতে দাঁত চেপে নখ কাটার অদ্ভুত অভ্যাসটা তাকে রীতিমতো অস্বস্তিতে ফেলত। আর তার সেই বিড়বিড় করে নিজে নিজে কথা বলার অভ্যাস, যেন কারোর সাথে তর্ক করছে, অথচ সেখানে কেউ নেই। মেয়েটা পাগল নয় তো? তার পিতামাতাকে জেনে শুনে তাদের কাঁধের ওপর ওই বোঝাটাকে চাপিয়ে দিয়েছে। অরিন্দম বলল, না না, এভাবে চুপ করে বসে থাকা যায় না, ওকে খুঁজে বের করতেই হবে। সবাই মিলে খোঁজ লাগাও। কর্মচারীরা এদিক ওদিক ছুটতে শুরু করল। এক এক করে গ্রামের মানুষও যোগ দিল সারদাকে খুঁজতে। কারো মুখে চিন্তার রেখা, তো কারোর চোখে কৌতূহল। সারাটা দিন পার হয়ে গেল। গ্রাম প্রান্ত থেকে শুরু করে নদীঘাট, কাছের জঙ্গল, সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও সারদার দেখা নেই। আরে গিন্নিমা এইভাবে কোথায় যেতে পারে? উঠোনে দাঁড়িয়ে একজন কর্মচারী ফিসফিস করে বলল, কি জানি, এমন বৌমা আগে তো কেউ কখনো দেখেনি। কে জানে জমিদার বাড়ির মেয়েরা কি আর এমন ভাবে পালায় নাকি? আরে বউ ঠাকুরের আসার আচরণ কেমন যেন লাগছিল কয়দিন ধরে। সন্ধে ঘনিয়ে এলো। অরিন্দম বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনের কোণে ভয় আর সন্দেহ একসাথে বাসা বেঁধেছে। বাড়ির সকলের মুখে মুখে শুধু একটাই প্রশ্ন, সারদা গেল কোথায়?
অরিন্দমের মায়ের চোখ ছলছল করে উঠল। বিয়ের মাত্র কটা দিন পার হলো না, এসব এসব কি অমঙ্গলে কাণ্ড বলো দেখি। রাত নামল, চাঁদের আলো বাড়ির উঠোনে পড়লেও বাড়ির ভেতরে সেই আলো পৌঁছায় না। প্রতিটি মানুষ একরকম অস্থির, সকলের মনে ভয় আর সন্দেহ। আর অরিন্দম, তার মনের ভেতর যেন অজস্র প্রশ্ন উঁকি দিচ্ছে, যার উত্তর মেলা ভার। সারদার হঠাৎ করে হারিয়ে যাওয়া যেন জমিদার বাড়িতে নতুন এক অমঙ্গলের ছায়া টেনে এনেছে। আজ 4 দিন ধরে সারদার খোঁজ মেলেনি। অরিন্দমের চোখে ঘুম নেই। গ্রামের প্রান্তে ঢাকের আওয়াজ আর ডুগডুগি বাজিয়ে হারানো পুত্রবধূর খবর জানানো হয়েছে, কিন্তু তাতেও কিছু হয়নি। সেদিন দুপুরবেলায় হরিহর উঠোনের কাজ শেষ করে 3 তলার ছাদে উঠেছিল জমিদারের পুরনো রোদে রাখা পালঙ্কটাকে সরিয়ে রাখার জন্য। সিঁড়ি বেয়ে ওঠার সময় কেমন একটা পচা দুর্গন্ধ নাকে এসে লাগলো। সে ভাবল হয়তো কোনো বেড়াল মরে পড়ে আছে, কিন্তু ছাদে পা রাখতেই তার চোখের সামনে ভেসে উঠল এক ভয়াবহ দৃশ্য। চিৎকার করে উঠল হরিহর। জমিদার বাড়ির লোকজন দৌড়ে ছুটে এলো। আরে হরিহর চিৎকার করলো কেন দেখো তো। আরে কি হয়েছে হরিহর, এমন চিৎকার করছিস কেন? বলে উঠলেন বৃদ্ধ জমিদার মশাই। হরিহর তখনও ছাদের এক কোণে কুঁকড়ে বসে আছে। তার চোখ দুটো ছাদের মাঝখানে স্থির হয়ে আছে। গলা শুকিয়ে গেছে, একটাও শব্দ বের হচ্ছে না। অরিন্দম দৌড়ে ছাদে উঠে এলো। হরিহর, কি হলো? চিৎকার? হ্যাঁ, তার মুখের কথা মুখেই রয়ে যায়। ততক্ষণে ছাদে জমিদার বাড়ির আরো অনেকে এসে হাজির হয়েছে। তারা কেউ বা তাকিয়ে আছে হরিহরের মুখের দিকে, আবার কেউ বা তাকিয়ে আছে হরিহরের দেখানো ছাদের ওই অংশটার দিকে। ছাদের এক কোণে পড়ে আছে একটি দেহ, যেটি বিকৃত আর ভয়ঙ্কর। পচা মাংসের একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিপাশে। এটা যে সারদার দেহ তা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, কিন্তু সেই দেহ আর স্বাভাবিক অবস্থায় নেই। শরীরের প্রায় সমস্ত অংশ ফুলে গেছে, মাংস পচে পচে কালচে বেগুনি হয়ে গেছে। তার গলায় মাথাটা নেই, বরং সেটা শরীর থেকে আলাদা হয়ে কিছুটা দূরেই পড়ে আছে। গলার কাটা অংশ থেকে শুকিয়ে যাওয়া রক্তের দাগ লাল হয়ে মিশে গেছে ছাদের কাঁচা মেঝেতে। অবশ্য লাল বলা ভুল, এখন সেটা শুকিয়ে কালো বর্ণ ধারণ করেছে। তার কাটা মুন্ডুর মাথার চুলগুলো এলোমেলো ছড়িয়ে আছে। আর চোখ, একটি চোখ যে নেই। বাজ পাখি কিংবা শকুন সেটি ছিঁড়ে নিয়ে গেছে, আর অন্য চোখটি যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। ভগবান বলে চিৎকার করে জমিদার মশাই পেছনে হোঁচট খেয়ে পড়লেন। জমিদার গিন্নি বেহুশ হয়ে পড়ে গেলেন ছাদের ওপরে। অরিন্দম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি আটকে গেল সারদার ডান হাতে। সেই হাতটিতে এখনো শক্ত করে মুষ্টিবদ্ধ অবস্থায় রাখা রয়েছে একটি ধারালো ছুরি। ছুরি? ফিসফিস করে আপন মনেই বলে উঠল অরিন্দম। ছুরির গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে, যেন মৃত্যুর আগে সারদা নিজেই নিজের গলা কেটেছিল। কিন্তু কেন আর কিভাবে? ছাদের এক কোণে হরিহর তখনও বিড়বিড় করছে। ওই মুখটা আমি দেখেছি, ওই মুখটা আমি দেখেছি। অরিন্দম তার দিকে তাকালো, তারপর বলল, কি বলছিস তুই? কি দেখেছিস? হরিহর কাঁপতে কাঁপতে বলল, ছোটবাবু, ছোট মায়ের মুখে আমি পিশাচের ছায়া দেখেছি। আমি আর পারবো না ছোটবাবু, আমি আর এই বাড়িতে থাকবো না ছোটবাবু, আমি চলে যাব। চারিদিকে সবাই চুপচাপ। জমিদার বাড়ির ছাদে পায়রার ডানা ঝাপটানোর শব্দ ছাড়া
আর কোনো আওয়াজ নেই। এক অজানা আতঙ্ক সবাইকে গ্রাস করেছে। অরিন্দমের মাথার মধ্যে যেন সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। এতদিন ধরে আমাদের সঙ্গে কি হচ্ছে? কেন এমনটা হচ্ছে? সারদা, সারদা, তুমি কেন এমনটা করলে? কেন করলে? তোমার সমস্যার কথাগুলো তুমি আমায় বলতে পারতে। সারদা। রাতের অন্ধকার জমিদার বাড়ির প্রাচীন দেওয়ালের ভেতরে এক রহস্যময় নীরবতা ছড়িয়ে দিয়েছে। সারদার মৃত্যুর পর শ্মশানের সমস্ত কার্য সম্পন্ন হয়েছে। সারদার পিতা মাতা এসেছে তাদের মেয়েকে শেষ বিদায় জানিয়ে যাওয়ার জন্য। বড় বাড়ির আঙিনায় এখন গভীর বিষণ্ণতা বিরাজ করছে। শোকের ভারে যেন বাতাসও থমকে গেছে। সারদার পিতা মাতার চোখে শোকের অশ্রু, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছে মনের গভীর কোণে জন্ম নেওয়া এক সন্দেহ। সদ্য বিবাহিত সুখী মেয়েটি এমন অস্বাভাবিকভাবে মারা গেল কিভাবে? সারদা তো একদম স্বাভাবিক আর হাসি খুশি প্রাণোচ্ছল ছিল। তবে কি তার জীবনে এমন কোনো অজানা বোঝা ছিল যা সে কাউকে বুঝতে দেয়নি? তার হাতে ছুরি এলো কোথা থেকে? এগুলো কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোন অন্ধকার সত্য? হাজারো প্রশ্ন তাদের মনে যেন ঝড় তুলেছে, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। শুধু এক অব্যক্ত শূন্যতা আর সন্দেহ ঘিরে রেখেছে তাদের প্রতিটি মুহূর্ত। বারান্দায় বসে আছেন অরিন্দমের বাবা। তার স্থির দৃষ্টি আকাশের দিকে, চোখের কোণে অশ্রুর ছাপ। বাড়ির জমিদার গিন্নি এক কোণে চুপচাপ বসে আছেন। তার গম্ভীর মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে তার মনের ভেতরে অশান্তির ঝড় বয়ে চলেছে। অরিন্দম মাথা নিচু করে বসে আছে। তার চোখের সামনে ভেসে উঠছে সারদার হাসি মাখা মুখটা। তার কণ্ঠে হতাশার সুর। কেউ কোনো উত্তর দিতে পারছে না। চারপাশে যেন শোক আর অপূর্ণতার এক বিশাল ছায়া। এই থমথমে নীরবতা হঠাৎই ভেঙে গেল জমিদার গিন্নির ভারী কণ্ঠে। তিনি বলে উঠলেন, এই সকল কাণ্ডের পেছনে আমি দায়ী। আমি বেশ বুঝতে পারছি এসব কেন হয়েছে। সীতারামের অভিশাপ সত্যি ফলে গেছে রে অনি। সবাই চমকে তার দিকে তাকালো। জমিদার মশাই অবাক হয়ে বললেন, কি বলছো তুমি? সীতারাম? কিসের অভিশাপ? অরিন্দম হতবাক। মা, তুমি কি বলছো? কে সীতারাম? অভিশাপ? কিসের অভিশাপ? জমিদার গিন্নি হাত কপালে নিয়ে মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ, অভিশাপ। গ্রামের সীমান্তে ছোট্ট বাজারটি প্রাণ ফিরে পেয়েছে। তেল মশলা থেকে শুরু করে জামা কাপড়, সংসারের যাবতীয় সরঞ্জামের জন্য হাটে লোকজনের ভিড় বাড়ছে। সেই ভিড়ের মাঝেই এক কোণে বসে আছে সীতারাম, এক গরিব তাঁতি। তার ক্ষুদ্র গুমটির দোকানটি বাজারের আর 10টা বড় ব্যবসার আড়ালে প্রায় চাপা পড়ে থাকে। তবুও কাজের দক্ষতায় তার নাম ডাক রয়েছে। সীতারামের হাতের কারুকাজ সবাই প্রশংসা করে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতায় তার জীবন জুড়ে এক গভীর অন্ধকার। বয়সের ভারে নুজ্জ, চোখে দুর্বলতা আর হাতে রুগ্ন চামড়ার রেখা নিয়ে তিনি তবুও অক্লান্ত পরিশ্রম করে যান। একমাত্র পুত্রের ঘরের সন্তান, তার 15 বছর বয়সী একমাত্র নাতনি রামধনু। সরল মুখের এই মেয়েটিকে নিয়েই তার সংসার। স্ত্রী অনেক আগেই চলে গেছেন। নিজের একমাত্র ছেলে এবং পুত্রবধূ জমিতে চাষ করতে গিয়ে সেবার নদীতে বান ডাকার ফলে বানের জলে ভেসে গেছে। আর ফিরে পায়নি তাদের সীতারাম কখনো। এখন সর্বহারা, সম্বল বলতে এই ভিটে মাটিটুকু, আর সঙ্গে ওই নাতনির করুণ মুখটা। এখন এই ছোট্ট গুমটি মতো দোকানটাই তাদের সবকিছু।
কিন্তু ধনী ব্যবসায়ীদের প্রতিযোগিতায় সীতারামের ব্যবসা প্রায় মুখ থুবড়ে পড়েছে। আজ সকালেও বাড়িতে খাবারের ব্যবস্থা কিভাবে হবে তা ভেবে দিশেহারা ছিলেন তিনি। হঠাৎই তার দোকানে বলতে গেলে অপ্রত্যাশিতভাবে এক অতিথি হাজির হলেন। জমিদার বাড়ির গিন্নি। তার পোশাক পরিচ্ছদ ও অভিজাত চেহারায় বাজারের লোকজন সেদিকে তাকিয়ে আছে। সীতারাম দাঁড়িয়ে পড়লেন, চোখে শ্রদ্ধা আর মুখে এক বিস্ময়। আসুন আসুন গিন্নিমা, আজ আমার দরিদ্র দোকান ধন্য হলো। এ তো সাক্ষাৎ লক্ষ্মীর চরণ পড়ল আমার গুমটিতে। বলুন গিন্নিমা, কি কাজ করাবেন? গিন্নি বক্র দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মুখে তেমন একটা অভিব্যক্তি নেই। মুখ থেকে পানের পিক ফেলতে ফেলতে বললেন, তোকে একটা বেনারসি শাড়ি বানাতে হবে আমার নতুন বৌমার জন্য। কিন্তু শুনে রাখ সীতারাম, এই শাড়িতে এতটুকু খুঁত হলে কিন্তু তোর নিস্তার নেই। সীতারামের কপালে ঘাম জমল। জমিদার গিন্নির কঠোর কথা তার দুর্বল হৃদয়ে আঘাত হানল। তবুও নিজেকে সামলে মাথা নিচু করে বললেন, আগে গিন্নিমা, হতে পারে আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার হাতের কাজ বুড়ো হয়নি। আমি আপনাকে এমন বেনারসি বানিয়ে দেব যা এই 7 গ্রামে কেউ বানাতে পারবে না, আমি কথা দিচ্ছি। গিন্নিমা ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটল। দেখি তোর প্রতিভা কতটা সত্যি। যদি খুঁত পাই তবে তার পরিণতি তো তোর জানাই আছে। আর হ্যাঁ, তোকে 6 মাস সময় দিচ্ছি, এর মধ্যে হয়ে যাবে তো? সীতারাম মাথা নোয়ালেন। গিন্নিমা চলে গেলেন। বাজারের লোকজন বিস্ময়ে তাকিয়ে রইল। সীতারামের মনে তখন এক মিশ্র অনুভূতি। একদিকে কাজ পাওয়ার আনন্দ, অন্যদিকে শঙ্কা। তার মাথার উপর জমিদার বাড়ির গিন্নির কণ্ঠস্বর যেন খড়গের মতো ঝুলে রইল। সন্ধ্যার আলো নিভে আসছে। রাত হচ্ছে গভীর, আর তার সঙ্গে যেন নিভছে সীতারামের জীবনের আশা। জমিদার গিন্নির বেনারসি শাড়ি বানানোর কথা শোনার পর থেকে তার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই শাড়ি বানানো তো আর সহজ কাজ নয়। এর জন্য চাই উচ্চমানের মুগা বা মালবেরি সিল্ক, যেগুলোর দাম তার মতো গরিবের কল্পনার বাইরে। সুতো হতে হবে মিহি, তাতে শক্তি থাকতে হবে যেন জটিল নকশাগুলো টেকসই হয়। আর তার সঙ্গে ঐতিহ্যের প্রতীক তুলে ধরতে হবে শাড়ির ফাঁকে ফাঁকে। ফুল, লতাপাতা, মন্দিরের গম্বুজ, প্রতিটি নকশা এতটাই সূক্ষ্ম যে ভুলের কোনো জায়গা নেই। তবে সবচেয়ে বড় বাধা হল সেই সুতোর দাম। বাজারের ধনী ব্যবসায়ীদের কাছে সেই সুতো হয়তো তুচ্ছ, কিন্তু সীতারামের জন্য তা যেন এক পাহাড় সম বোঝা। নিজের জীর্ণ হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তিনি। তবুও ভাবেন, যদি একবার এই কাজটা শেষ করতে পারি, গিন্নিমার হাতে শাড়িটা তুলে দিতে পারি, তাহলে হয়তো মোটা টাকা বকশিশ পাব। তাতে আমাদের এই অনাহারের দিন ঘুচে যাবে। হয়তো হয়তো মেয়েটার বিয়েটাও একটা ভালো ঘরে দিতে পারবো। এসব চিন্তা করতে করতে সীতারামের চোখের কোণটা ভিজে ওঠে। একসময় নিজের নাতনির নিষ্পাপ মুখটা ভেসে ওঠে তার মনে। মেয়েটা সারাদিন খালি পেটে থাকলেও কখনো অভিযোগ করে না। কেবল রাতে বাবার কথা জিজ্ঞেস করে। সীতারামের গলা আটকে আসে। যদি আজ তার ছেলে বেঁচে থাকত, যদি পুত্রবধূ পাশে থাকত, তাহলে কি এতটা কষ্টে দিন কাটাতে হতো? হয়তো তাদের কাঁধে ভর দিয়ে এই বয়সেও একটু শান্তিতে বাঁচতে পারত সে। কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর। একমাত্র নাতনির ভবিষ্যতের কথা ভাবতেই তার শরীরে নতুন উদ্দাম আসে। নিজের হাতেই কাজটা করতে হবে। শাড়িটা এমন হবে যা দেখে যেন গিন্নিমা প্রশংসা করতে বাধ্য হন। এই ভেবে তিনি অন্ধকার ঘরে বসে নিজের তাঁতে হাত বোলাতে থাকেন।
যেন তাঁতটার সঙ্গে নিজের সমস্ত আশা আর নিরাশার গল্প করতে চান তিনি। আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু এই মেয়েটার জীবন তো পড়ে আছে। ওর মুখে হাসি ফেরাতে হবে। মনে মনে প্রতিজ্ঞা করেন তিনি। এই প্রতিজ্ঞায় যেন তাকে ভাঙা শরীরে নতুন শক্তি দেয়, কিন্তু তার মনের গভীরে কোথাও একটা অজানা শঙ্কা বারবার জানান দেয়, এই কাজ কি আদৌ সম্পূর্ণ হবে? ঘরের কোণে জীর্ণ খাটিয়ায় একা বসে আছেন সীতারাম। গভীর রাতের নিস্তব্ধতায় ঘরটা যেন তার দুঃখেরই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সামনে রাখা পুরনো হ্যারিকেনের টিমটিমে আলো তার মুখে এসে পড়ে এক নিদারুণ দুঃখ ভার ফুটিয়ে তুলেছে। একটু দূরেই কাঠের ভাঙাচোরা খাটিয়ায় ঘুমিয়ে আছে তার একমাত্র নাতনি রামধনু। তার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সীতারামের চোখে জল এসে যায়। মেয়েটার এতটুকু বয়সে কত কষ্ট, অথচ কি নিষ্পাপ হাসিটা! সারাদিন না খেয়ে থাকলেও একবারও অভিযোগ করেনি। সীতারামের মনে হয় সে নিজে হয়তো জীবনে কিছুই করতে পারেনি, কিন্তু এই মেয়েটার জন্য তাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। সীতারামের চিন্তা এক মুহূর্তের জন্য থামে না। কাল সকালে সে নিজের বাড়ি আর দোকানটা বন্ধক রাখবে সওদাগর ভোপাল সিংয়ের কাছে। যা কিছু আছে তাই দিয়েই সে শাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে। মনের মধ্যে একটাই ভাবনা, যদি একবারই শাড়ি তৈরি করতে পারি তাহলে হয়তো আমাদের দুর্দশার দিন শেষ হবে। হ্যাঁ, আমি সকালে তাই করব। চিন্তার মাঝেও তার বুক চিরে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। সীতারাম চোখ বন্ধ করে মহাদেবের উদ্দেশ্যে প্রার্থনা করে, প্রভু, আমার নাতনিটার মুখে হাসি এনে দাও প্রভু। এই শেষ কাজটা যেন আমি ঠিকঠাক করতে পারি। ঘরের ধামাতে পড়ে থাকা আউশ চালের মুড়ির শেষ অংশটুকু আর একজোড়া বাতাসা, যেটা সে রামধনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন ফাঁকা ধামাটা খাটিয়ার একপাশে উল্টে পড়ে আছে। সেটার দিকে তাকিয়ে সীতারামের বুকটা ফেটে যায়। নিজে খালি পেটে দিন কাটিয়েছে, কিন্তু একটু আফসোস নেই। শুধু একটাই আশা, এই শাড়িটা শেষ হলে তার দিন বদলাবে। আর কিছু নয়, শুধু ওই মেয়েটার মুখে হাসি দেখতে চায় সে। সীতারাম বারান্দায় গিয়ে তার তাঁতকলে হাত বুলিয়ে দেয় আর মৃদু স্বরে বলে, চল, এবার আমাদের শেষ লড়াইয়ে নামতে হবে। তোকে ভরসা করেই বাঁচার আশা করছি। তুই আর আমি মিলে এই কাজটা শেষ করব। পরদিন ভোরের আলো ফুটতেই সীতারাম গুটিয়ে রাখা কাগজপত্র আর এক ফালি মলিন গামছা নিয়ে হাঁটা দেয় ভোপাল সিংয়ের আস্তানার দিকে। গন্তব্যে পৌঁছতে তার কাঁপা পায়ে সময় লাগেনি। গ্রামের ধনী সওদাগর সামনের চাঁতালে দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত ইতস্তত করলেও বুকের ভেতরে জমে থাকা দুঃখ আর নিরুপায়তা তাকে তাড়িয়ে নিয়ে যায় ভেতরে। ভোপাল সিংয়ের সামনে মাথা নিচু করে কাগজপত্রগুলো বাড়িয়ে দেয় সে। সব দিয়ে দিচ্ছি বাবু, বিনিময়ে যা কিছু সম্ভব। কণ্ঠের ভারী বোঝায় বাক্যটা অসম্পূর্ণই থেকে যায়। ভোপাল সিং চোখ সরু করে কাগজগুলো দেখে। তার ঠোঁটে ঠান্ডা হাসি ফুটে ওঠে, যেন অন্যের অসহায়তাই তার বিনোদন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সেই মহাজন বলেন, তোহার জমিন আর দোকান তো সামান্যই সীতারাম, তবে তোর দরকারের কথা ভেবে 150টা টাকা দিচ্ছি। মনে রাখিস,
সময় মতো শোধ করতে না পারলে সবকিছু আমার হয়ে যাবে। সীতারামের হাত যেন কাঁপতে কাঁপতে সেই টাকা গ্রহণ করে। 150 টাকা, যে অর্থ তার জন্য প্রায় অলৌকিক। সে জানে এই টাকা দিয়ে তার স্বপ্ন পূরণ সম্ভব। তবে সেই স্বপ্নের ওজনেও তার বুক ভারী হয়ে যায়, কারণ এর বিনিময়ে সে তার পৈতৃক সম্পত্তি বন্ধক রেখেছে। হাতে টাকা নিয়ে সীতারাম গ্রামের পথ ধরে হাঁটতে থাকে। ঘামে ভেজা তার কপালে এক ঝলক আনন্দের আলো ফুটে ওঠে। সে ভাবছে এই 150 টাকা তার পরিবারে ভাগ্য বদলাবে। রামধনুর মুখে ফুটবে হাসি। আর কোনো চিন্তায় না মশগুল হয়ে সে সোজা কাপড়ের বাজারে গিয়ে প্রয়োজনীয় সিল্ক, রং, তাঁত মেশিনের যন্ত্রাংশ এসব কিনে আনে। তার মনে শুধু একটাই কথা, গিন্নিমার শাড়ি এমন হবে যা 7 গ্রাম তো দূরের কথা, গোটা রাজ্যেও কেউ দেখেনি। সেদিন থেকেই সীতারাম জোর কদমে কাজে লেগে যায়। দিনের পর দিন আর রাতের পর রাত তার বুড়ো আঙুল আর মুঠো শাড়ির সুতোর ওপর ছন্দে নেচে চলে। কখনো কাজ করতে করতে সে মেয়ে আর পুত্রবধূর মুখ মনে করে অশ্রু গোপন করে, আবার কখনো রামধনুর জন্য ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে মনের জোর বাড়ায়। শাড়ির প্রতিটি ধাগায় যেন তার আশা, দুঃখ আর বেঁচে থাকার আকাঙ্ক্ষা বুনতে থাকে। দিনগুলো কেটে গেল, রাতগুলোও পেরিয়ে গেল। মাঘের শীত, ফাল্গুনের হাওয়া, চৈত্রের কাঠ ফাটা রোদ, সব মিলিয়ে 6টি মাস। সেই দীর্ঘ সময় ধরে সীতারাম বুনে চলেছে বেনারসি শাড়ির এক একটি সুতো। তার শ্রম, তার ঘাম, তার মনের আশা সবই যেন মিশে গেছে শাড়ির প্রতিটি আঁচলে। অবশেষে কাজ শেষ হয়েছে। শাড়িটি হয়ে উঠেছে অপূর্ব। এমন কারুকাজ, এমন সূক্ষ্ম শিল্পসত্তার প্রকাশ এই গ্রামে তো নয়, রাজ্যেও পাওয়া বিরল। শাড়িটির দিকে তাকালে মনে হয় যেন কেউ রূপকথার ক্যানভাসে সোনার জলচিত্র এঁকেছে। কিন্তু অমঙ্গল যে সেই দিনই দোরগোড়ায় দাঁড়িয়েছিল, সীতারাম কি তা জানত? সেদিন বাজারে রমরমা গুঞ্জনে আকাশটাও যেন কিছুটা ভারী হয়ে উঠেছিল। সীতারাম তার দোকানের ঝাঁপি খুলে রেখে বাড়ির ভেতরে গিয়েছিল উনুনে বসানো ভাতের হাঁড়ির দিকে নজর দিতে। আর এই ফাঁকেই দোকানে ঢুকে পড়ে তার একমাত্র নাতনি রামধনু। বয়সে সে কেবল 15, তবে তার চোখে স্বপ্ন আর মনের গভীরে লুকিয়ে থাকা মধুর কল্পনার দোল। সেই নতুন তৈরি বেনারসি শাড়িটির দিকে তাকিয়ে তার মনে হলো, এমন শাড়ি যদি আমি আমার বিয়েতে পরতাম, ইস কি সুন্দরী না দেখাতো। অবচেতনে তার হাত এগিয়ে আসে শাড়িটির দিকে। কোমল হাতের ছোঁয়ায় সে অনুভব করে শাড়ির নরম মসৃণতা। একটু দ্বিধায় ভুগলেও কৌতূহল জয় করে। সে শাড়িটি তুলে নিয়ে দ্রুত গায়ে জড়ায়। দোকানের এক কোণে রাখা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে রামধনু। শাড়িটির জটিল নকশা আর তার কিশোরী মুখের লজ্জা যেন এক অদ্ভুত মায়াময় দৃশ্যের সৃষ্টি করে। রামধনু হাত তুলে আয়নার দিকে তাকায়, তারপর নিজের 2 গাল চাপা দেয়। ইস যদি সত্যিই এমন শাড়ি আমার বিয়েতে আমি পরতে পারতাম। বাহ কি সুন্দর দেখাচ্ছে। তার মিষ্টি হাসির আভা লজ্জায় ম্লান হয়ে যায়। তবে তার আনন্দের জগৎটা হঠাৎই ভেঙে চুরমার হয়ে যায়। দোকানের বাইরে এসে দাঁড়িয়েছেন জমিদার গিন্নিমা। তার চোখে তখন তীক্ষ্ণ ধিক্কার, মুখে এক রাশ কঠোরতা। এই মেয়ে, এত বড় স্পর্ধা তোকে কে দিল? তার ভারী কণ্ঠ যেন রামধনুকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দেয়। রামধনু চমকে তাকায়। তার মুখ থেকে রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু এর মধ্যেই ভেতর থেকে সীতারামের কণ্ঠ শোনা যায়। কি করেছিস অলক্ষী হতভাগী? জানিস এই শাড়ি বানানো হয়েছিল গিন্নি মায়ের আদেশে, তার পুত্রবধূর জন্য। আর তুই কি করলি? নিজের গায়ে জড়িয়ে বসলি। তার কণ্ঠে অভিমান, ক্রোধ আর লজ্জার মিশ্র ঝড়।
সীতারামের কণ্ঠের প্রতিধ্বনি যেন বাজারের বাতাসকেও ভারী করে তুলল। রামধনু আয়নার সামনে থেকে ধীরে ধীরে সরে আসে, তার চোখে ভয় আর অনুশোচনার ছাপ। এ কি করেছিস তুই সীতারাম? এ ঘর পাপের, তোরা নিচু জাতের লোক, এত বড় স্পর্ধা! জানিস জানিস এ শাড়ি দিয়ে আমরা আমাদের ছেলের বউকে সাজিয়ে তুলতাম, শুভ বিবাহের শাড়ি হয়ে উঠত এটা। অথচ অথচ ওই অলক্ষী, ওই শয়তান মেয়েটা, ওর সাহস থেকে আমি স্তম্ভিত। সব কিছু গড়বড় করে দিল। এখন তোর তৈরি করা শাড়ি দিয়ে কি হবে বল? এমন অপবিত্র জিনিস আমার বাড়িতে ঢোকানো মানেই তো ঘোর অমঙ্গল ডেকে আনা। না সীতারাম, আমি কিছুতেই নিতে পারবো না এই শাড়ি। সীতারামের মুখ বিবর্ণ হয়ে গেল। তার মনে হলো মাটি যেন পায়ের নিচ থেকে সরে গেছে। সে কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চাইল, কিন্তু গিন্নিমার আক্রোশ তাকে থামিয়ে দিল। গিন্নিমার কথার ঝাঁজ যেন চারপাশের বাতাসকে বিদীর্ণ করে তুলল। কিন্তু সীতারাম হাল ছাড়ার পাত্র নয়। সে দুহাত জোর করে গিন্নিমার পায়ে পড়ে কাতর কণ্ঠে বলল, গিন্নিমা, গিন্নিমা, ভুল হয়ে গেছে গিন্নিমা। আমার নাতনি মূর্খ, বুঝতে পারেনি। কিন্তু 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 দয়া করে শাড়িটা ফিরিয়ে নিন। আপনি জানেন না কত রাত জেগে কত কষ্ট করে আমি এই শাড়ি বানিয়েছি। একবার নিন গিন্নিমা, একবার নিন। আমায় মাফ করে দিন গিন্নিমা, আমায় মাফ করে দিন। আমার জমি জমা বন্ধক রেখে আমার শেষ সম্বল দিয়ে বানিয়েছি গিন্নিমা। আমার আমার নাতনির মুখের দিকে তাকিয়ে দয়া করুন। এই শাড়ি বিক্রি না হলে আমরা যে পথে বসবো। গিন্নিমা, আমি আপনার পায়ে পড়ি গিন্নিমা। সে কাঁপতে কাঁপতে তার হাতে পায়ে ধরল। তার চোখের জল সিক্ত করল গিন্নিমার শাড়ির আঁচল। কিন্তু গিন্নিমার মন এত সহজে গলেনি। তার মুখে কুটিল হাসি আর কণ্ঠে এক নির্মম কঠোরতা। তোর এই কান্নার গল্প আমাকে নাড়া দেবে ভেবেছিস? আমি কোনো পাপের শাড়ি নিয়ে আমার বাড়িতে অমঙ্গল ডেকে আনতে পারবো না। শাড়িটা জ্বালিয়ে দে, কিংবা যা খুশি তাই কর, কিন্তু আমার কাছে যেন এই শাড়ি আর না আসে, বলে দিলাম সীতারাম। এই বলে তিনি পাট ভাঙা মোটা চটি পায়ের সপাটে সীতারামের বুকের উপর এমন এক লাথি মারলেন যে সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। সীতারামের বুকে জমে থাকা বেদনাগুলো যেন সেই লাথির সাথে মিশে আরো ভারী হয়ে গেল। গিন্নিমা রাগে থমথমে হয়ে দোকান ছেড়ে বেরিয়ে গেলে। বাজারের কোলাহলে তার পায়ের আওয়াজ হারিয়ে গেল। কিন্তু দোকানের কোণে বসে থাকা সীতারাম সেই আওয়াজ শুনে গেল দীর্ঘক্ষণ। তার বুক ফেটে যেতে চাইল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ঝরঝর করে, যেন তার সমস্ত পরিশ্রম, তার আত্মসম্মান, তার স্বপ্ন এক মুহূর্তে মাটিতে মিশে গেছে। শাড়িটি পড়ে রইল তার সামনেই, অথচ সেই শাড়ির দিকে তাকানো তার পক্ষে আর সম্ভব হল না। শাড়ির সোনালি কাজ যেন বিদ্রূপ করছে তাকে। সে ধীরে ধীরে মাথা নিচু করে কান্না চেপে রাখল। সেদিনের কালো রাত যেন অশুভের ছায়া নিয়ে নেমে এসেছিল সীতারামের ছোট্ট কুটিরে। সারাদিন কেউ কোনো কথা বলেনি, কোনো আহার করেনি। সীতারাম রাগে ফুঁসছিল। রাত হতেই রামধনুকে কাছে ডেকে নিলেন। এক রাশ ক্রোধে তার হাতের বেড় দিয়ে চাবুকের মতো আঘাত করতে শুরু করলেন ওই শিশু মেয়েটিকে। মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে থাকল, মুখে একটু শব্দ বের করল না। তার কোমল শরীর লাল দাগে ভরে গেল, কিন্তু তার নিষ্পাপ চোখে কোনো অভিযোগ ফুটল না। বল তুই কেন এমনটা করেছিস? শয়তান, হারাম জাতি, বজ্জাত মেয়ে, তোর সাহস কম না? তুই ওই শাড়ি পরতে গেছিস কেন? বল বল, কেন পরতে গেছিস বল? আমাদের সবকিছু শেষ করে দিলি এক নিমেষে, সব শেষ করে দিলি। কিছুক্ষণ পর রামধনু খাটিয়ায় শুয়ে পড়ল। আঘাতের যন্ত্রণায় তার সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল। এক ভয়ানক জ্বর তাকে গ্রাস করেছে ততক্ষণে। সে নিঃশব্দে কাঁদতে লাগল। সেই দৃশ্য দেখে সীতারামের বুকটা যেন চুরমার হয়ে যায়। তার নিজের হাতের দিকে তাকিয়ে নিজেই ঘৃণা অনুভব করেন তিনি। মনে মনে বলেন,
আমি কি করলাম? অত ছোট্ট মেয়ে, ও কি বুঝে এসব করেছে? ওকে এভাবে শাস্তি দেওয়া উচিত হয়নি। আমার রাগের বশে নিষ্পাপ মেয়েটি শাস্তি পেল। আমার রাগ, দুঃখ আর অপমানের ভার কেন এই ছোট্ট মেয়েটাকে বইতে হচ্ছে? ওর জন্য আমার শেষ সম্বলটুকু দিতে চেয়েছিলাম, কিন্তু ছোট্ট ভুলে আজ সব শেষ হয়ে গেল। তিনি নাতনির করুণ মুখের দিকে তাকিয়ে নিজের চোখের জল আর ধরে রাখতে পারলেন না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভাবনার পাহাড় তার মাথায় নেমে এলো। এর মধ্যে সন্ধ্যার সময় ভোপাল সিং এসেছিল। কড়া কণ্ঠে তিনি টাকার দাবি জানিয়ে গেছেন। সীতারাম জানতেন টাকা ফেরত দিতে না পারলে তার সামান্য যা জমি আর দোকান আছে সেটুকু হাতছাড়া হয়ে যাবে। আর অত মূল্যবান বেনারসি শাড়ি এখন কেই বা নেবে? বড়ই নিঃস্ব আর অসহায় হয়ে সীতারাম সারা রাত ভাবলেন। একদিকে রামধনুর কষ্ট, অন্যদিকে নিজের অপমান, ভোপাল সিংয়ের দাবির চাপে তার বুকে যেন পাথর চেপে বসেছিল কিছু একটা। ভোর রাতের দিকে তিনি একটা সিদ্ধান্ত নিলেন। আর সহ্য করতে পারলেন না। গলার কাছে একটি গামছা পেঁচিয়ে কুটিরের উপরে চালার সঙ্গে বেঁধে রাখা একটি বাঁশের সঙ্গে নিজের গলাটা পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি। কিন্তু মৃত্যুর পূর্বে তার ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠ থেকে বেরিয়ে এলো এক অভিশাপ। আমার নাতনি একটি ছোট্ট ভুল করেছে, তার জন্য তোরা আমার জীবনের সব কিছু শেষ করে দিলি। তোদের বাড়িতে আর কখনো বিবাহ শুভ হবে না। প্রতিটি বউ যে তোদের বাড়িতে পা রাখবে তার ভয়ানক মৃত্যু ঘটবে। তোদের ঘরে বিবাহ মানেই হবে অমঙ্গল আর অভিশাপ। এই পাপ তোদের বংশের শেষ দিন পর্যন্ত তাড়া করে বেড়াবে। সীতারাম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ভোরের দিকে জ্বরের ঘোরে তীব্র যন্ত্রণায় রামধনুও পাড়ি দেয় তার দাদুর সঙ্গে না ফেরার দেশে। সকালে গ্রামের লোকেরা ঘটনাটি জানতে পারে এবং হতবাক হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারছিল না এমন ভয়াবহ ঘটনা ঘটে গেছে। খবরটা জমিদার গিন্নিমার কানেও পৌঁছল, কিন্তু যেটা তিনি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তা ছিল সীতারামের ঘরে মাটির দেওয়ালে লেখা অভিশাপ। সে অভিশাপের প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর তীব্র বেদনার তীরের মতো বেঁধল। সেখানে সীতারামের শেষ লেখা ছিল, যে মানুষ আমার দুঃখের কারণ, সেই বংশে কখনোই শান্তি থাকবে না। আমার মৃত্যুর অশান্তির ছায়া হয়ে তোদের ঘরে লেগে থাকবে চিরদিন। জমিদার গিন্নি অভিশাপের কথা শুনে থমকে গেলেন। তার আভিজাত্য অহংকার যেন মুহূর্তে চূর্ণ হয়ে গেল। কিন্তু তখন আর কিছু করার ছিল না। একদিকে কুটিরে পড়ে থাকা সীতারামের নিথর দেহ, অন্যদিকে ছোট্ট রামধনুর ঠান্ডা মুখ। এই দুই ছবি জমিদার বাড়ির অভিশপ্ত ভবিষ্যতের ঘোষণা করে গেল। এতটুকু বলার পর জমিদার গিন্নি থামলেন। অরিন্দম বলল, মা, তুমি এত বড় ঘৃণ্য কাজটা করতে পারলে? ওই সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি দিতে পারলে ওই গরিব বেচারা সীতারাম আর তার নাতনিকে? তুমি তো আমাদেরকে জানাতে পারতে একবার। অরিন্দমের মায়ের চোখে জল। ততক্ষণে এই কাহিনী শুনে স্তব্ধ হয়ে গেছে সারদার মা বাবা। সারদার বাবা শুধু একটাই কথা বললেন, আর নয়, আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না।
আজ আপনার করা পাপের শাস্তি আমার নিষ্পাপ মেয়েটা পেয়েছে। তবে তার থেকেও বড় দুঃখের, বড় কষ্টের আর বড়ই নিকৃষ্ট মানের কথা আপনার মনোবৃত্তি। না, উচিত হয়নি, আপনার একেবারেই উচিত হয়নি এই কাজটি করার। মনে রাখবেন, অভাবী মানুষের সঙ্গে আপনি অন্যায় আচরণ করেছেন। তারা হাজারি শুধু আকাশে পৌঁছায়নি, অন্যায়কারীর ঘরে অমঙ্গল হয়ে ফিরে এসেছে। বুকের ভেতর একরাশ বেদনা, দুঃখ, কষ্ট সমস্ত কিছু চেপে অশ্রু সজল নয়নে বিদায় নিলেন সারদার মাতা পিতা। অরিন্দম ধপ করে বসে পড়ল বেতের চেয়ারটায়। এর বছরখানেক পর জমিদার পুত্র অরিন্দমের জন্য সুখী বিবাহের প্রলয় যেন বাধা হয়ে দাঁড়িয়েছিল। পাত্রীর খোঁজে বহু ঘর, বহু গ্রাম গিয়েছিল তারা, কিন্তু একটি যেন আদর্শ মেয়ের সন্ধান পাচ্ছিল না। তবে অবশেষে জমিদার বাড়ির প্রত্যাশিত বাতাসে নতুন পুত্রবধূ আসল, যে ছিল একেবারে নিম্নবিত্ত এক অজানা গৃহস্থের মেয়ে। এতদিন পর এই অগোচরে অরিন্দমের জন্য এরকম একটা সিদ্ধান্তে পৌঁছনোতে কিছুটা অস্বস্তি ছিল। সেই দিনটি জমিদার বাড়িতে আবার বিবাহের উৎসব। পুরো প্রাসাদ রঙিন হয়ে উঠেছিল, আড়ম্বর আর প্রচুর শোভা সজ্জায় ঘেরা চারিদিক। বিয়ের জন্য অপেক্ষা করা নববধূ তার নিজস্ব পরিচয়ে দৃষ্টিনন্দন এক বেনারসি শাড়িতে অঙ্গীকারবদ্ধ হয়ে বসেছিল। লাল টকটকে বেনারসির ছটায় তাকে সাজানো হয়েছিল, কিন্তু তার আত্মা যেন কুণ্ঠিত ছিল, অভ্যন্তরে অশান্তি ছিল। সে বসে বসে অনুভব করছিল তার চারপাশে যেন অদৃশ্য কোনো শক্তি তাকে লক্ষ্য করছে, তাকে দেখছে। কখনো কখনো এক শীতল বাতাস ঘাড়ের কাছে এসে তার সত্তা চিরে দিত, যেন কোনো এক অতীতের হিংস্রতা তাকে ঘিরে ধরেছে। কিছু একটা মনে হয়েছিল যেন। অরিন্দমের নতুন সংসারে সুখ কি নেমে আসবে, নাকি পুরনো অভিশাপের ছায়ায় আবার শুরু হবে এক নতুন অমঙ্গলের সূচনা? শুনলেন লাল বেনারসিতে মরা বউ। আজকের গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নিই আমাদের আগের এপিসোডে কারা কারা সঠিক প্রশ্নের উত্তর দিয়ে কমেন্ট করেছিলেন। আমাদের আগের এপিসোডের গল্পের মধ্যে থেকে প্রশ্নটি ছিল, গল্পের অক্ষাংশ বাবু চরিত্রটির সম্পূর্ণ নাম কি ছিল, এবং উত্তরটি হচ্ছে অক্ষাংশ বর্মন। আমাদেরকে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন জয়ন্তী দে, সৌমিক দাস, বাঁধন, প্রদীপ দাস, রামতনু পাণ্ডে। একজন কমেন্ট করেছেন ফ্রম স্টিভ, নাম অক্ষাংশ বর্মন। খুব ইন্টারেস্টিং গল্প তোমার এটা। বীরভূম থেকে অনেক অনেক ভালোবাসা রইল, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এভাবেই শুনতে থাকো আমাদের গল্পগুলি। এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছে দেবাশিস দাস, অর্ঘ্যদীপ মণ্ডল, পূজা সেন, সুকান্ত মাইতি, সঞ্চিতা মুখার্জি, রজত সাহা এবং নন্দিনী দত্ত। এছাড়াও আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন, কিন্তু তারা নামটি লেখেননি বা লিখতে ভুলে গেছেন। তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনারা যারাই কমেন্ট করছেন অনুগ্রহ করে আপনাদের নামটি অবশ্যই মেনশন করুন। এবং আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই পর্বটি। দেখা হচ্ছে আবার একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।